আগের পর্বে আপনারা দেখেছিলেন আমার অমৃত ভারত ট্রেনের সেই লম্বা কিন্তু স্মরণীয় যাত্রা। আর আজকের এই পর্বে বেনারস পৌঁছানোর পর আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। এই ভিডিওতে থাকছে কোথায় আমি ছিলাম, কিভাবে হোটেল বুক করলাম, আর কিভাবে একটা অটো নিয়ে বেনারসের আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখলাম। এবং হ্যাঁ, এই ভিডিও শেষে আমি শেয়ার করব সেই অটো ভাইয়ের ফোন নাম্বার, যিনি আমাকে খুব সুন্দর দায়িত্ব নিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন। আর পরের পর্বে অভিজ্ঞতা আরও গভীর হবে। পায়ে হেঁটে বেনারস চেনা, ভোরের গঙ্গায় নৌকা ভ্রমণ, আর 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম বিশেষ স্থান কাশী বিশ্বনাথ ধামে পুজো দেওয়ার আমার নিজস্ব অভিজ্ঞতা। সব মিলিয়ে বেনারস ভ্রমণের 1.5 দিনের অভিজ্ঞতার আজ প্রথম পর্ব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম বারাণসী। ট্রেন্ডি ট্রাভেলার ইউটিউব চ্যানেল আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যেটা বলার, আমি বারাণসীতে আছি, বারাণসী ব্লগ চলছে বা বারাণসী সিরিজ চলছে, আর হয়তো একটা বা দুটো ভিডিও আসবেন। আর আমার ভিডিও মানে ইনফরমেটিভ ভিডিও, চেষ্টা করবো পুরোপুরি ইনফরমেশান দেওয়ার। এই মুহূর্তে বারাণসীর টেম্পারেচার দেখাচ্ছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এক্ষুনি ট্রেনে করে নামলাম। অমৃত ভারত এক্সপ্রেসে বেশ ভালো ট্রেন। যাই হোক, যদিও এপিসোডটা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখার অনুরোধ রইল। এই ব্যস্ততম বারাণসী, এখন সকাল 7:25 বাজে দেখুন। আর আমি স্টেশনের বাইরে যে গাড়ি স্ট্যান্ড আছে সেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে হাঁটছি। যাবো হচ্ছে গদুরিয়া চকের দিকে। আমার একটা হোটেল বুক করা আছে ফ্লিপকার্ট ট্রাভেলস থেকে বা ফ্লিপকার্ট হোটেলস থেকে। আমি হোটেলটা বুক করেছি 977 টাকার বিনিময়ে। একদিনের জন্য বুক করেছি, পরে দেখা যাবে, অনেক অপশন আছে। না বুক করলে হতো, কিন্তু বললাম এবার একটু অন্য ধরনের এক্সপিরিয়েন্স হবে বলে। বাইরে দেখুন অটো টোটো প্রচুর দেখতে পাচ্ছি। আমাকে এখন যেতে হবে সেই দিকে। আমার হোটেল হচ্ছে কাশী স্টে গেস্ট হাউস, যেটা এখান থেকে 4 কিলোমিটার, আর এরা গদলিয়া চক যেটা 4.5 কিলোমিটার। তো আশেপাশে 300-400 মিটারটা হাঁটাটা কোনো ব্যাপার না। আমি একা আছি, তো এখান থেকে অটো পেয়েছি। 20 টাকা নেবে বলছেন, কিন্তু এই অটো লোক জোগাড় করতে পারিনি, একজন জোগাড় করেছে। 20 টাকা নেবে না, তো বলছে অনেক টাকা নেবে, বলতে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, যে যা পাচ্ছে বলছে। এখন এই মুহূর্তে আমরা ক্যান্ট মার্কেট দিয়ে এগিয়ে চলেছি। আমি যাচ্ছি গদলিয়ার দিকে, যা ভাড়া হচ্ছে 20 টাকা। এখান থেকে দূরত্ব হচ্ছে প্রায় 4 কিলোমিটার মতন। এখন বাজে হচ্ছে 7:57, যেটা হচ্ছে অটোটা আমাকে গির্জাঘর বলে একটা জায়গায় নামিয়ে দিল, এখানে যেখানে রোপওয়ের কাজ হচ্ছে। যেটা বারাণসী ক্যান্ট থেকে সোজা রোপওয়েতে আপনি এই জায়গায় চলে আসতে পারবেন। হয়তো বাবা বিশ্বনাথ যে করিডোর আছে সেটা চলে আসতে পারবেন। এবার হোটেলে যাওয়ার আগে যেটা আমার বলা, সেটা হচ্ছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আগে সেই ধোসা খাওয়ার পর সেরকম কিছু খাইনি। রাত্রিবেলা পাটনাতে 2টো ব্রাউনি খেয়েছিলাম। আর রোপওয়ের কাজ হচ্ছে, দেখুন এই ওপরে রোপওয়ের কাজ হচ্ছে, প্রচণ্ড ভিড়। আর এই হচ্ছে গির্জাঘর। আর যেটা বলার সেটা হচ্ছে এই বাঁদিকে হচ্ছে গদুরিয়া চক। একবার জাস্ট গুগল ম্যাপে দেখি আমার হোটেলটা কোন দিকে। আশেপাশেই দেখা যাচ্ছে পায়ে হেঁটে 150 মিটার বা 200 মিটার হবে। গির্জাঘর থেকে আমার হোটেলটা দেখা যায় 700 মিটার, মানে 11 মিনিট লাগে পায়ে হেঁটে। এবার দেখা যাক, যাই। দেখুন এই যাচ্ছি আমি গুগল ম্যাপ অন করে নিয়েছি, আশা করছি ঠিক দিকেই যাচ্ছি। দেখুন একটুখানি হেঁটে গির্জাঘর থেকে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি গদলিয়া চক, যেখানে আছে একটা স্তম্ভের উপরে বসে আছে নন্দী মহারাজ। নন্দী মহারাজ যেদিকে মুখ করেছে সেদিকে কাল ভৈরব টেম্পল এবং বিশ্বনাথ টেম্পল। নন্দী মহারাজ যেদিকে মুখ করেছে তার ডান দিকে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর আমার হোটেলটাও সেই দিকেই। দেখুন তাই দেখাচ্ছে, এই দেখুন সোজা দেখাচ্ছে, মানে নন্দী মহারাজের ডান দিকে। চলুন সেদিকে যাই। আর একটা কথা বলবো, মানে আমি ভাবছিলাম কি খাবো, এখন সেরকম কচুরির দোকানে কচুরি ভাজাই শুরু হয়নি, হয়তো একটু পরে শুরু হবে। এখন যার দিকে দেখছি চায়ের আয়োজন চলছে, সবাই চা পান করছে। আমি পুরো কিন্তু কাউকে জিজ্ঞেস করছি না, জাস্ট গুগল ম্যাপটা ফলো করছি, দেখি শেষে গিয়ে কি দাঁড়ায়। আর দেখাচ্ছে 300 মিটার আমার হোটেলটা। ঘড়িতে বাজে দেখুন 8টা 8। আমি মনে হয় 7:57 বা এরকম সময় থেকে
চালু করেছিলাম হাঁটা। ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আসলে ওয়েদারটা খুব ভালো, প্লেজেন্ট ওয়েদার। কাশির এই অলিগলি দিয়ে হাঁটার অভিজ্ঞতাই আলাদা। আদ্রাক ওয়ালি চায়। হ্যাঁ। আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে এখানে আপনি একদম রাস্তার উপরে হোটেল পাবেন এরকম আশা না করাই ভালো। এখানে ভালো হোটেল বলুন বা সাধারণ মানের হোটেল বলুন, যাই বলুন না কেন, সবই এই অলিগলির ভেতরে। ফলে আপনাকে কিন্তু এই প্র্যাকটিসটা রাখতে হবে বেনারস ঘুরতে এসে, যে অলিগলি দিয়ে হাঁটতে হবে। কিন্তু সেখানে কিন্তু আপনি অটো টোটো পাবেন না, এত ভেতরে সরু গলিতে সেগুলো প্রবেশ করতেও পারবে না। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, চা বিক্রেতার কোনো অভাব নেই এখানে, বিশেষ করে সকালবেলা। অলি গলি যেখানে দেখতে পাবেন আপনি চা বিক্রেতা পাবেনই পাবেন। আর ছোট ছোট গলিতে কিন্তু খাবার দোকান, সাউথ ইন্ডিয়ান খাবার বেশি দেখতে পাচ্ছি, মানে ইডলি, বড়া, ধোসা। কচুরি খুব একটা চোখে পড়লো না এখনো পর্যন্ত, হয়তো একটু পরে ভাজা হবে। দেখুন, এইটা হচ্ছে আমার হোটেল কাশি স্টে গেস্ট হাউস। আমি এসে পৌঁছেছি, এখন ঘুরতে বাজে 8:13, পায়ে হেঁটেই চলে এসেছি। দেখি কি বলে। আচ্ছা, আমাকে যে রুমটা দিয়েছে দেখুন, এটা এসি রুম। যদিও আমার বুকিং এসি রুম ছিল না, নর্মাল, যদি এসির দরকার নেই। এদিকে একটা মিরর আছে, রুমটা বেশ বড়, 3 জন ইজিলি অকুপাই করতে পারবেন। টিভি আছে, যেটা চলে না, আগেই বলে দিল। আর এই যে রুম, চার্জিং বোর্ড অনেক কম লাগছে, শুধু একটা চার্জিং বোর্ড, এই চার্জিং বোর্ডটা কাজ করছে না। ড্রেসিং এরিয়া আছে, ওপরে ওইদিকে হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারটা অনেকটা উঁচু। আর এই হচ্ছে রুমটা। আর ওয়াশরুমটা একবার দেখাই। এটা হচ্ছে বেসিন আছে একটা ছোট, এদিকে হচ্ছে ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে। আর এই রুমটার ভাড়া আমার থেকে নিয়েছে 977 টাকা। আমি ফ্লিপকার্ট হোটেলস থেকে এই রুমটা বুক করেছি। আর এই হোটেলটা নেওয়ার কারণ, অলিগলি দেখলে হবে না, এই হোটেলটা থেকে সব আশেপাশেই 150-200 মিটার সারাউন্ডিংয়েই সব কিছু, বিশেষ করে মন্দির, দশাশ্রমের ঘাটও কাছে। তো এই কারণেই আমার হোটেলটা চুজ করা, ব্যাস, আর কিছুই না। আমি এই হোটেলের ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন। চলুন আমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাই। তৈরি হয়ে গেছি, একদম ফ্রেশ। প্রাথমিক লক্ষ্য হচ্ছে ব্রেকফাস্ট করা, ব্রেকফাস্ট করে তারপর অটো ধরবো, অটো ধরে ঘুরতে বেরিয়ে যাব। চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমার হোটেল, 10টা বাজে আমি বেরিয়ে যাচ্ছি ঘুরতে। ওনারা বললো মধুর জলপান বলে কোনো একটা কচুরির দোকান আছে, বলছে খুব ভালো দোকানটা। চলুন এগিয়ে যাই। টিপিক্যাল অলিগলি বেনারসে। কিছুদিন আগে আমার বৃন্দাবন মথুরাতেও এরকম অলিগলি পেয়েছিলাম। আমি জাস্ট ক্যামেরা রাখতে পারছি না, এতটা ভিড়। আমাকে এখন খুঁজতে হবে মধুর জলপান কোথায়। মধুর জলপান, মধুর জলপানে আমি খাবার খেলাম। এই সম্বন্ধে দু একটা কথা বলি। এর লোকেশনটা কোথায়? আপনার গধুলিয়া চক থেকে যে রাস্তাটা একদম বিশ্বনাথ রোডের দিকে যাচ্ছে, 4 নম্বর গেটের দিকে যাচ্ছে, তার যাওয়ার পথেই এই দিকে একটা গলি ঢুকে যাচ্ছে, সেই গলিতেই পড়বে হচ্ছে মধুর জলপান। ঠিক আছে, জাস্ট একটু মনে হয় কোটাক মাহিন্দ্রা ব্যাংকের পাশের গলিতে, একটুখানি গেলেই দেখতে পাবেন। আচ্ছা, লোকেশনটা বললাম। খাবারের বিষয়ে বলি, সেটা হচ্ছে খাবার আমার এমন কিছু আহামরি লাগেনি, এবার খারাপও লাগেনি, যেতে যেতে বলি। কচুরিটা ঠিকঠাক, আটার কচুরি, ঘিয়ের গন্ধ ছাড়ছে, কিন্তু ওভার পাওয়ারিং লাগছে হচ্ছে ওই হিঙের। ফলে যারা আপনারা হোমিওপ্যাথিক ওষুধ খান, তারা এখানকার কচুরি এড়িয়ে চলবেন। আর তরকারিটা বেশ ভালো ছিল, তরকারির মধ্যে পনিরও ছিল, বেশ ভালো ছিল তরকারিটা। আর জিলিপিটা মোটামুটি ঠিক আছে। তেলে যে ভেজেছিল, তেলের গন্ধ আসলে, জিলিপিটাকে আপনারা খাবেন না, ওটাকে অর্ডার না করে চলবে, কিন্তু কচুরিটা ঠিকঠাক। আর কচুরির দাম পড়লো হচ্ছে একটা 25 টাকা করে। আপনার দুটো নিয়েছি আমি 50 টাকা, আর জিলিপির দাম পড়লো 50-30 টাকা। ঘড়িতে 10:30 বেজে গেছে। আমি গদুলিয়া চকে চলে এলাম। এবার এখান থেকে একটা অটো পাকড়াও করতে হবে। এর আরও বিভিন্ন খাবার দোকান আছে, দেখুন, আপনারা এখানেও খেতে পারেন, আমি তো খাইনি। আমি একটা অটো পেয়েছি, সেই অটোতে আমি একটা তালিকা করে দিয়েছি, যেটা 10-12টা জায়গা আমাকে ঘুরে দেখাবে। সারাদিন প্রায় লেগে যাবে। ওই বিকেলবেলা নাটকা নামিয়ে দেবে আমাকে গদুলিয়া চকের কাছে। সেটার জন্য বলছে 1400 টাকা নেবে। ও বলেছিল 2500 টাকা। সেখান থেকে মার্কেটিং করে 1400 টাকা নিয়ে এসেছি। আর আমি বলছি ফোন পেতে পেমেন্ট করবো লাস্টে, আর কোনো পার্কিং দেবো না কোনো জায়গায়। এখন দেখা যাক কী হয়, সব কভার করতে পারি কিনা। আচ্ছা, গদুলিয়া চক থেকে যেখান থেকে আমি অটোতে উঠলাম, সেখান থেকে সারনাথের দূরত্ব ওই 10 কিলোমিটার মতন। এখান থেকে 9 কিলোমিটার, কেন অলরেডি আমরা 1 কিলোমিটার এগিয়ে এসেছি।
দেখুন ওই দিকটা একটু কনজাস্টেড ছিল, এখানটা তুলনামূলকভাবে একটু ফাঁকা রাস্তা। এই জায়গার জন্য অটো টোটোই বেস্ট। এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 19 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 2026। लोग पीछे वाला होता है 200 मांगता है 11:30 বাজে, नहीं बंद होगा এখন 11:30 বাজে। আমরা এখন সারনাথে এসে উপস্থিত হয়েছি। আর ভাই আপনার নাম বলো। हेमंत আচ্ছা, আমাকে যে ঘোরাচ্ছে হেমন্ত। হেমন্ত যদি ভালো করে ঘোরায় তাহলে ওর নাম্বার আমি ভিডিওতে দেবো, আপনারা ওর সঙ্গে ঘুরতে পারেন, অভিজ্ঞতা কেমন হয় দেখা যাক। अच्छा हेमंत আমার সাথে যাচ্ছে। तो हेमंत सारनाथ तो यहाँ पर ऑटो रखना पड़ता है, यहाँ से कितना पैदल कितना जाना पड़ेगा? 100 मीटर 100 মিটার। চলিয়ে। আর দেখুন এই হচ্ছে সারনাথ টেম্পল। চলুন এগিয়ে যাই। আমি এখন দাঁড়িয়ে আছি বেনারসের সারনাথে। সারনাথ কি জন্য বিখ্যাত? সারনাথ বিখ্যাত হচ্ছে এখানেই গৌতম বুদ্ধ বোধি লাভের পর প্রথম 5 শিষ্যকে তিনি উপদেশ দিয়েছিলেন, সেটাই ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এখান থেকেই বলা হয় বৌদ্ধ ধর্মের শুরু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এটি তীর্থকেন্দ্র রূপে গড়ে ওঠে। সম্রাট অশোকের সময় এই জায়গা পরবর্তীকালে আরও ব্যাপ্তি লাভ করে। এই জায়গা বারাণসী মেন জায়গা থেকে 10 কিলোমিটার দূরে। তবে বলা যায় 6ষ্ঠ শতক থেকে এর ধারাবাহিক বিকাশ ঘটে, বিশেষ করে সম্রাট অশোকের হাত ধরে। আর সম্রাট অশোক পরবর্তী ক্ষেত্রে এই সারনাথে স্তূপ, বিহার এবং অশোক স্তম্ভ নির্মাণ করেন। শুধু তাই না, অশোক স্তম্ভে যে সিংহ দেখা যায় তা আজও ভারতবর্ষের সাম্রাজ্যের প্রতীক রূপে বিবেচিত হয়। এখানে সারনাথে মিনি জু আছে, সেখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে আপনি প্রবেশ করতে পারবেন। সারনাথ টেম্পল থেকে বেরিয়ে এসেছি। আর ভাই কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় আপনি কাহা পর যাएंगे? वो आगे टेंपल में এক টেম্পল হ্যাঁ। আচ্ছা, বলছে আগে একটা মন্দির আছে, সেই মন্দিরটা একবার দেখে নিতে। যদি সারনাথে আসেন তাহলে এই মন্দিরটা দেখে নেবেন। এই যে মন্দিরটার কথা বলছিল বুদ্ধ ধর্ম সংঘর, দেখুন এই মন্দিরটা বন্ধ। আমরা এসে দেখি এই রকম মন্দির। এই शिष्य और गुरु के हैं दोनों हाँ। तस्वीर अच्छा। शिष्य और गुरु শিষ্য আর গুরুর কোনো মন্দির আছে বলছে। আপনারা যদি কখন আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। একটু এগিয়ে আসার পর একটা মন্দির, চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল। সারনাথের ঐতিহাসিক গুরুত্বের কারণেই এখানে চীনা ধাঁচের এই বৌদ্ধ মন্দির গড়ে তোলা হয়। এই মন্দিরটি 20 শতকের মাঝামাঝি সময় চীনা বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত। 12:25, এখন আমরা যাচ্ছি নমোঘাটের দিকে। আর এখান থেকে নমোঘাট ওই মোটামুটি 7 কিলোমিটার মতন। আগের দিন সারা রাত ট্রেনে ঘুম হয়নি, ঝিমুনি, সেই ঝিমুনি দূর করার জন্য এই পিন্টু টি স্টলে চলে এসেছি 1 কাপ চা পান করার জন্য। বাড়িয়া, থ্যাংক ইউ। थैंक यू ওকে, কখনো যদি সারনাথ আসেন অবশ্যই এই পিন্টু টি স্টল থেকে 1 কাপ চা পান করবেন, গ্যারান্টি দিয়ে বলছি হেভি লাগবে। 1 কাপ চা পান করার পর আমরা এগিয়ে চললাম নমোঘাটের দিকে। অটোটা চললে কিন্তু ঠিকঠাক লাগছে না, যখন অটো বন্ধ করছে হাঁটছি, একটু হাঁটার পর কিন্তু গরম লাগছে। 1:08 বাজে। আমরা এখন নমোঘাটে। নমোঘাটে এখানে কিন্তু প্রবেশ করতে কোনো চার্জ লাগে না। যেটা আমি শুনেছি, যতদূর আমি জানি, সেটা হচ্ছে বারাণসী যতগুলো ঘাট আছে তার মধ্যে এই নমোঘাট কিন্তু বেশ আধুনিকভাবে তৈরি করা হয়েছে। এবং প্রথম যখন বারাণসী ঢুকবেন ট্রেনে করে, ব্রিজ থেকে কিন্তু আপনি নমোঘাট দেখতে পাবেন। নমোঘাটে এখানে যে 3টি হাত দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে ত্রিদেব শক্তির কথা এখানে বলা আছে, বা ত্রিদেব শক্তি ও ভারসাম্য ক্ষেত্রে বোঝানো হয়েছে। 1 হাত সৃষ্টির প্রতীক অর্থাৎ ব্রহ্মাকে বোঝানো হয়েছে, আরেক হাত পালন বা রক্ষার প্রতীক বিষ্ণুকে বোঝানো হয়েছে, আরেক হাত সংহার বা পরিবর্তনের প্রতীক শিবকে বোঝানো হয়েছে। দুর্দান্ত না? 3 হাত একসাথে থাকাকে বোঝায়, যেখানে জগৎ সৃষ্টি হয়, টিকে থাকে, আবার রূপ বদলায়। অনেক সময় এই 3 হাতকে জ্ঞান, কর্ম ও ভক্তির প্রতীক হিসেবেও ধরা হয়। 1:30 বাজে, দুটো জায়গা দেখা হলো, এখন অনেকগুলো জায়গা বাকি। আসলে আমরা জোর দিচ্ছি না, কেন এখন যেসব মন্দিরগুলো দেখবো সেই মন্দিরগুলো বেশিরভাগই বন্ধ। আচ্ছা, এবার আমাকে ভাই নিয়ে যাবে লস্যি খাওয়াতে। কি রামনগরের কোন লস্যি, সেখানকার লস্যি নাকি খুব বিখ্যাত। চলুন দেখা যাক। আর যেটা বলার সেটা হচ্ছে আমরা যাচ্ছি এখন রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট মোটামুটি নমোঘাট থেকে ওই 9 কিলোমিটার মতন। আমরা যে রাস্তাতে চলছি সেটা গঙ্গার প্যারালালি, কিন্তু আমার মনে হচ্ছে গঙ্গা ক্রস করব।
একটু আগে যে ব্রিজটা দেখছিলাম নিচে দিয়ে রেল লাইন আর উপর দিয়ে হচ্ছে গাড়ি যাওয়ার বা এমনি যানবাহন যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে এখানকার হাইওয়ে 5A গুগল ম্যাপ অনুযায়ী। আর ওই দেখুন নমঘাট, 2টো বাজে আমরা পৌঁছলাম রামনগর ফোর্টে। বারাণসীর গঙ্গার ওপারে শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা রামনগর ফোর্ট যেন সময়কে থামিয়ে রাখা এক রাজকীয় স্মৃতি। এই দুর্গের স্থাপত্য শৈলীতে আপনি মুঘল এবং রাজপুত ঘরানার নিদর্শন দেখতে পাবেন। এই দুর্গটি 1750 সালে কাশী রাজা বলবন্ত সিংহ নির্মাণ করেন। দুর্গটি ঠিক গঙ্গার তীরে অবস্থিত। ভেতরে রয়েছে খোলা প্রাঙ্গণ, বারান্দা ও খিলানযুক্ত করিডোর। দুর্গের ভেতরেই একটি জাদুঘর আছে, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন পুরনো রাজকীয় পোশাক, পালকি, অস্ত্রশস্ত্র, প্রাচীন ঘড়ি। রামনগর ফোর্টের আরেকটা বড় পরিচয় হলো এখানকার বিখ্যাত রামলীলা। প্রতি বছর আশ্বিন মাসে প্রায় 1 মাস ধরে এই ঐতিহ্যবাহী রামলীলা মঞ্চস্থ হয়। রামনগর ফোর্ট খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রামনগর ফোর্ট দেখলাম, দেখার পর ভাই আমাকে নিয়ে এলো লস্যি পান করার জন্য। এটার দাম হচ্ছে দ্বারকা লস্যি ভান্ডার, Dwarika lassi is very best lassi. वेरी बेस्ट लस्सी Yes. इन बेनारस। I am local. अच्छा, अच्छा से लस्सी बनाइए। क्या चार्जेस है? 60 rupees. 60 रुपीज। बहुत बढ़िया, ठीक है। দেখুন লস্যিটা দেখুন কি ঠিক, বাপরে, ওহ ফ্যান্টাস্টিক। আচ্ছা প্রথমে লস্যি দিল, এবার হচ্ছে মালাই যাবে, এই যে মালাই। अच्छा अभी जाएगा, ये क्या है? Rabdi. রাবড়ি। আচ্ছা এটা নিয়ে নিয়েছি, রাবড়ি দিয়ে আর লস্যি দিয়ে খেয়ে দেখি। টপ নচ। শুধু লস্যিটাই দুর্ধর্ষ খেতে, দুর্ধর্ষ। 2:30 বাজে, এবার আমরা যাব BHU আর সেখানে দেখব বিড়লা মন্দির। বারাণসীর ভেতরে এক বিশাল সবুজ শহর আছে, যার নাম BHU অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন মদন মোহন মালব্য। প্রতিষ্ঠা সাল ছিল 1916। প্রায় 1300 একরের বেশি জায়গা জুড়ে এই ক্যাম্পাস গঠিত, যা ভারতবর্ষের অন্যতম বৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয়। হাজার হাজার দেশি বিদেশি ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। বারাণসী ঘুরতে গেলে অনেকেই BHU ক্যাম্পাসে একটু সময় কাটাতে পছন্দ করে। ক্যাম্পাসের ভিতরে শান্ত পরিবেশ, প্রশস্ত রাস্তা আর গাছপালায় ভরা আবহাওয়া আপনাকে একেবারে আলাদা অনুভূতি দেবে। বিড়লা মন্দির BHU ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। সাদা মার্বেল, উঁচু শিখর আর খোলা প্রাঙ্গণ মিলে জায়গাটা খুবই শান্ত ও পরিচ্ছন্ন। মন্দিরটির উপাদান সাদা মার্বেল, শিখরের উচ্চতা 77 মিটার। ভেতরে গীতার শ্লোক ও বিভিন্ন ধর্মগ্রন্থের অংশ খোদাই করা রয়েছে। দর্শনের সময় সকাল থেকে রাত পর্যন্ত কোনো প্রবেশ মূল্য নেই। আমাদের বিড়লা মন্দির দেখা হয়ে গেল, ভিড় সেরকম নেই, কোনো অসুবিধা হচ্ছে না ভগবানের দর্শন করতে। বাইরে জুতো খুলতে হবে। মন্দিরের যে গর্ভগৃহ সেখানে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ না। আপনি ওখানে ভেতরে প্রবেশ করে যেটা পাবেন সেটা হচ্ছে ভগবানকে স্পর্শ দর্শন করতে পারবেন, ভগবানকে স্পর্শ করে তার আশীর্বাদ দিতে পারবেন। আর বাইরে বেরিয়ে আছে হচ্ছে নন্দী মহারাজের একটা মূর্তি, সেখানেও আপনি আশীর্বাদ দিতে পারবেন। বিড়লা মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে বাঁ হাতে 24 নম্বর একটা কাউন্টার আছে, সেখানে জাস্ট ভিড়টা দেখুন। আমি ভিড় দেখে আমি এখানে খেতে চলে এলাম। আর এখানে এসে আমি নিলাম হচ্ছে ছোলে সমোসে, 25 টাকা দাম। কি দুর্দান্ত তার স্বাদ, জাস্ট এই ভিড়টা বলে দিচ্ছে যে কতটা স্বাদ। আমি জিজ্ঞেস করলাম এদের কত সামোসা বিক্রি হয়, বললো দিনে প্রায় 5000 তার বেশি সামোসা বিক্রি। আর তার মধ্যে যে ঘুগনি দিচ্ছে, মানে ছোলেটা যেটা দিচ্ছে, সেটা হচ্ছে আনলিমিটেড, যতবার ইচ্ছা আপনি নিতে পারেন 25 টাকার মধ্যে। 24 নম্বর কাউন্টার, মনে রাখবেন। চল যা যাক ভাই, আবি কাজ আएंगे।
हम लोग जाएंगे संकट मोचन मंदिर। संकट मोचन मंदिर। चलो, कितना दूर है यहाँ से? यहाँ से 3 किलोमीटर। 3 কিলোমিটার। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমরা এর আগে ছিলাম হচ্ছে রামনগর ফোর্টে। রামনগর ফোর্ট থেকে বিড়লা মন্দিরের ডিস্টেন্স ছিল ওই 5.5 থেকে 6 কিলোমিটার মতো। সংকট মোচন মন্দির আমি দর্শন করে এলাম। যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু মোবাইল ফোন বা যে কোনো ডিজিটাল সামগ্রী বা বড় ব্যাগ নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। আমি বাইরে একটা দোকানে রেখে গেছিলাম, সেখান থেকে ফুল নিয়ে ভগবানকে পুজো দিলাম। কিন্তু আপনি ভেতরেও রাখতে পারেন, জুতো ভেতরে রাখতে পারেন। আমি বাইরে জুতো খুলে গেছিলাম। এই ব্যবস্থা আছে। বড় একটা ঘন্টা আছে পিতলের, বিশাল বড় ঘন্টা। আর আজকে দেখলাম লাইন সেরকম নেই। সাধারণত শনি বা মঙ্গলবার দিনকে বেশ ভিড় থাকে। এই মন্দিরে দর্শনের সময় সকাল 6টা থেকে 11টা পর্যন্ত, আর বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। যা দেখতে হচ্ছে মোটামুটি যাদের সঙ্গে কথা বললাম বাইরে, সেটা হচ্ছে এই মন্দির কিন্তু খুবই পবিত্র মন্দির এবং এটা বেনারসের অন্যতম মন্দির যেখানে ভক্তকুলের খুব ভিড় হয়ে থাকে। বেরিয়ে যাই, পরবর্তী কোথায় যাওয়া যায় দেখি, ভাইকে জিজ্ঞেস করি। একটা জিনিস দেখতে পাচ্ছিলাম, যেটা দেখলাম আমি গুগল ম্যাপ থেকে, যে এই মন্দির থেকে হাঁটা পথেই কাছেই হচ্ছে তুলসী মানুষ ত্রিদেব মন্দির। দেখা যাক কোথায় আছে তুলসী মন্দির। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি দুর্গা টেম্পল বা দুর্গা মন্দির এখানকার। আর দুর্গা মন্দির দেখলেই আমার বাঙালিদের মন কেমন কেমন করে। আমি দুর্গা মন্দির থেকে জাস্ট মা দুর্গাকে দর্শন করে বেরোলাম। যে মন্দির মোটামুটি 1800 শতকে তৈরি হয়েছে। এখানে মা দুর্গার সোনার একটি মূর্তি রয়েছে। বলা হয় মা দুর্গার এই মূর্তিটি স্বয়ংভূ, অর্থাৎ মানুষের হাতে তৈরি নয়। সোনার মূর্তি মা দুর্গার প্রধান মন্দিরে আছে এবং রূপোর সিংহাসনে মাকে বসানো আছে। এছাড়া কিছু মন্দির আছে যেখানে মাতা লক্ষ্মী এবং সরস্বতী পূজিত হচ্ছেন এক জায়গায় মা কালী পূজিত হচ্ছেন, এই দেখলাম। আর তার পাশেই হচ্ছে পুষ্করিণী আছে, যেটাকে দুর্গাকুণ্ড বলা হয়। অনেক বিশাল বড়। আর মন্দির পরিসর খুব একটা বিশাল বড় নয়। এক জায়গায় যজ্ঞ হচ্ছে। আর মূল মন্দিরটি লাল রঙের, এটাই। আর মন্দিরে যাওয়ার পথেই বিভিন্ন দোকান আছে যেখানে আপনি পুজোর সামগ্রী পেয়ে যাবেন। এছাড়া বাইরেও বিভিন্ন দোকান আছে যেখানে পুজোর সামগ্রী পেয়ে যাবেন। আর যেটা বলার, জুতো খোলার ব্যবস্থা কিন্তু ভেতরে আছে এবং আপনি মোবাইল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট ইত্যাদি নিয়ে যেতে পারবেন না, আপনাকে কিন্তু রাখতে হবে। সেখানে চার্জ হচ্ছে, লকারের চার্জ হচ্ছে 15 টাকা। আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারবেন। আপনি কাহা যায়গে? তুলসী মানস। पैदल চলো। শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। এখানে আপনি মোবাইল ফোন বা ক্যামেরা ইউজ করতে পারবেন। আর এই মন্দির হচ্ছে ওই দুর্গা মন্দির থেকে হাঁটা পথে 50-60 মিটার দূরেই। বারাণসীর দুর্গাকুণ্ড এলাকার কাছে অবস্থিত এই মন্দিরটি ভগবান রামকে উৎসর্গ করা। শান্ত পরিবেশ আর সাদা মার্বেলের গঠন এটিকে শহরের অন্যতম পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল মন্দিরে পরিণত করেছে। পুরো মন্দির সাদা মার্বেল দিয়ে তৈরি। ভেতরের দেওয়ালে রামচরিত মানুষের শ্লোক খোদাই করা। রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের সুন্দর বিগ্রহ আছে। এই মন্দির তৈরি করা হয়েছিল 1964 সালে। তৈরি করেছিলেন বিড়লা পরিবার। বিশ্বাস করা হয় এই স্থানেই কবি তুলসীদাস তার বিখ্যাত রামচরিত মানস রচনা করেন। এই কারণেই মন্দিরটির নাম তুলসী মানস। দর্শনের সময় সকাল থেকে রাত পর্যন্ত কোনো প্রবেশ মূল্য নেই। ঘড়িতে বাজে 4:30। ত্রিদেব মন্দিরে আমরা চলে এসেছি, যেটা তুলসী মানস মন্দির থেকে মাত্র 50 মিটার। আর যেটা বলার, এই দিকে গেলেই হচ্ছে সংকট মোচন মন্দির। যেহেতু এটা ওয়ান ওয়ে, ওই দিক দিয়ে না এসে আমাদের ঘুরে ঘুরে আসতে হলো। আপনি পায়ে হেঁটে আসলে এদিক দিয়ে আসতে পারতেন খুব সহজেই। মানে 100-150 মিটারের মধ্যেই আপনার 4টে মন্দির। আচ্ছা দেখুন, জুতো খোলার ব্যবস্থা আছে, জুতো খুলতে হবে। আর এখানে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ। বারাণসীর রাজঘাট অঞ্চলে অবস্থিত ত্রিদেব মন্দির। মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল এখানে হিন্দু ধর্মের 3 প্রধান দেবতা একসঙ্গে পূজিত হন। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, মহাদেব সংহারকর্তা। একই মন্দিরে এই 3 দেবতার বিগ্রহ একসঙ্গে দর্শন করার সুযোগ খুব বেশি জায়গায় মেলে না, তাই এটি বিশেষ আকর্ষণীয়। 5:10 আমার মোটামুটি বেনারসে প্রথম দিনের ঘোরা হয়ে গেছে। আর যার জন্য এই ঘোরা হয়েছে সেই হচ্ছে ভাই। আপনার নাম ফির সে বল দো।
हेमंत भाई आपने बहुत अच्छा घुमाया আর जो किया है আর যেটা করেছে ও আমাকে অনেক কিছু হেল্প করেছে, যেমন কোনো কোনো জায়গার ইতিহাস সম্বন্ধে একটু বলেছে, কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, এবং কিছু কিছু জায়গায় পার্কিং ও ইউজই করেনি যাতে আমার খরচা হয়ে যায়, সেই পয়সাও আমার বাঁচিয়ে দিয়েছে। কোথায় কোথায় ভালো খাবার পাওয়া যায় সেইগুলো বলেছে, এই ব্যাপারে হেল্প করেছে অনেক। আর 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 ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি, আর সব ব্যাপারে হেল্প করেছে। আপনারা নিঃসন্দেহে হেমন্তকে যোগাযোগ করতে পারেন যদি বেনারসে কখনো ঘুরতে আসেন। হেমন্ত আপনার নাম্বার বল দো। 7390868755। আচ্ছা, তবু আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো হেমন্তের। খুব ভালো ঘুরিয়েছে আমি বলবো, আর ও আমাকে খুব হেল্পফুল ছিল, আমাকে কোনো তাড়াহুড়ো করেনি। আমি যে সব জায়গায় চিড়িয়া শট নিয়েছি আমাকে হেল্প করেছে। আপনারা যদি কখনো আসেন ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অবশ্যই দাম দর করে নেবেন, যেটা ভালো মনে হয় সেটা করবেন। যে ও যা বলছে তাই সবসময় যে শুনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনাদের নিজের পছন্দ মতন কথা বলে নেবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ হেমন্ত। আর আমি ওকে ফোনপে করে দেবো, আমার যে টাকা কথা হয়েছিল সেটা আমি করে দেবো। আর সত্যি খুব ভালো লেগেছে আমার ওর সঙ্গে ইয়ে করে। আর অবশ্যই আমি ওর নাম্বার এই ভিডিওতে দেবো। তাহলে প্রথম দিনে ঘোরাঘুরি এই পর্যন্ত, পরের পর্বে থাকছে আমি পায়ে হেঁটে বেনারস ঘুরবো, সেটা পরবর্তী পর্বে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।